আসসালামু আলাইকুম। আইগেস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। ২৪ জুলাই গণভ্যুত্থানে দেশ জুড়ে যখন বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে, তখন ক্ষমতা টিকিয়ে রাখতে সর্বশক্তি নিয়োগ করে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। কোটা বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলনে। ৪ আগস্ট রাতে আন্দোলনের মোড় ঘুরে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ভিডিও বার্তায়। মার্চ টু ঢাকা এগিয়ে এনে করা হয় ৫ আগস্ট। গণভ্যুত্থানের ২ বছর পর সেসব দিনের স্মৃতি কিছুটা তুলে ধরছেন নাজিবুর রহমান। দিনব্যাপী চলা রক্তাক্ত সংঘর্ষ আর মুক্তিকামী জনতার ঢল দেখেই রাতেই সিদ্ধান্ত আসে লং মার্চ টু ঢাকা হবে ৫ আগস্ট। স্বৈরাচারের মসনদ দখলের ডাকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে আওয়ামী লীগ ও তার সহযোগীরা। একদফা আন্দোলনের গতিপথ নির্ধারিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের সেই চূড়ান্ত বিজয়ের ডাকে। ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির বেশিরভাগ নেতাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় গণভবন অভিমুখে যাত্রার সিদ্ধান্ত একদিন এগিয়ে আনা যে সহজ ছিল না, তা মনে করিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। সিদ্ধান্ত নেয়া না নেয়া নিয়ে অনেকবার চিন্তা করতে হয়েছে যে আসলে রেসপন্সটা পাওয়া যাবে কিনা, কারণ একটা কর্মসূচি দিয়ে চূড়ান্ত কর্মসূচি দিয়ে রেসপন্স না পেলে তাহলে এটা ফেল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এগিয়ে নিয়ে আসার ব্যাপারে সেভাবে তাদের সাথে ডিসকাস করার সুযোগ হয়নি। আমি বললাম যে নাহিদ ভাই, আমি তো লং মার্চ একদিন এগিয়ে নিয়ে আসছি। উনি বললেন ঠিক আছে, বাট সিদ্ধান্ত নেওয়ার আগে যোগাযোগ করার মতো সিচুয়েশন হয়নি। আর তখন তো পরিস্থিতি এরকমই ছিল যে আমরা সবার সাথে বসে বা সবার সাথে অনলাইনে মিটিং করে সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কারণ ওই যোগাযোগটা অতটা ইজি ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন লং মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্তই বিজয়ের পথ মসৃণ করেছিল। যত বেশি প্রোগ্রাম দেবে তত বেশি এটা টেম্পোটা আস্তে 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 লো থেকে হাই উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব, এবং সেটাই হয়েছে আর কি। তখন এছাড়া তাদের হাতে কোনো বিকল্প ছিল না যে এই আন্দোলনের এই টেম্পোটাকে, অর্থাৎ এই টেম্পারেচারটাকে বাড়ানো, এবং বাড়াইতে হলে ক্রমাগত কর্মসূচি দিতেই হবে। এক্স্যাক্টলি তারা সেটা কি হয়েছে। সময়কার যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা নেই, সেই ক্ষেত্রে হচ্ছে কৌশলগত একটা পরিবর্তন, যাতে ওই প্রস্তুতিটার একটা ব্যাঘাত ঘটে এবং মানুষ সহজেই কিন্তু ঢাকা শহরে আসতে পারে। কারণ ৬ তারিখ মানে যেহেতু একটা পূর্ব ঘোষিত, যার ফলে ঢাকার যে মেন এন্ট্রেন্সগুলো সেগুলো বন্ধ করার সেরকম একটা প্রস্তুতি ৬ তারিখের জন্য, কিন্তু সেটা কিন্তু ৫ তারিখের জন্য প্রস্তুতিটা ছিল না। অল অন এ সাডেন এই ঘোষণার মধ্যে দিয়ে একটা সারপ্রাইজ এলিমেন্ট এই গণভ্যুত্থানের, এবং এটা খুবই মানে ওই মুহূর্তে খুবই একটা মানে কৌশলগতভাবে খুবই ফলপ্রসূ একটা সিদ্ধান্ত ছিল। পূর্ব ঘোষিত লং মার্চে লাখ লাখ মুক্তিকামী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক পর্যায়ে ৫ আগস্ট দুপুরেই ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পাবনা শহরের সেই রক্তের দাগ যেন আজও শোকায়নি। ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের মসনদ ধসে পড়ার আগে এই দিনে প্রকাশ্যে গুলি চালিয়েছিলেন দলের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ অন্যরা। শহীদ হন 2 শিক্ষার্থী, আহত হন অসংখ্য মানুষ। 2 হত্যা মামলায় একটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। 204 জনকে গ্রেফতার করা হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বিচার নিয়ে নিরাশায় শহীদদের স্বজনরা। এবিএম ফজলুর রহমানের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। লাল সবুজের পতাকা জড়ানো লাশের গায়েও গুলি। আন্দোলনের বহ্নি শিখা ছড়িয়ে পড়ে সর্বত্র। খড়কুটোর মতো বস্মীভূত ফ্যাসিস্ট শেখ হাসিনার মিথ্যা প্রাসাদ।
পালিয়ে যেতে বাধ্য হন নিষ্ঠুর শাসক। উত্তাল জুলাই গণঅভ্যুত্থানের সেই ঢেউ ছড়িয়ে পড়ে পাবনাতেও। সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে গিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় দফায় দফায় হামলা, নির্বিচারে গুলি চালানো হয় আন্দোলনকারীদের ওপর। এতে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও দলের পাবনা জেলার সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। শহীদ হন জাহিদুল ইসলাম ও মাহবুব হোসেন নিলয় নামে 2 শিক্ষার্থী। আহত হন অনেকে। প্রায় 2 বছর পরও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে। ঘিরে আছে ভাই হারানোর নীল বেদনা। সে রাজনৈতিক লেয়াজের কারণে হোক, অর্থ আতাতের মাধ্যমে যেভাবে হোক, সরাসরি যারা হত্যার সাথে জড়িত তাদের কাউকেই ধরা হয়নি। বিচার নিয়ে হতাশার জাল বুনে দিন কাটছে জাহিদ ও নিলয়ের বাবা। বিচারের কোনো অগ্রগতি বা আসামি ধরার বিষয়ে কোনো রকম কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না। লক্ষ মানুষের সামনে 2টা ছেলে গুলি করে মারে থেকে চলে গেল। বিচার না হলে এই জাতি কলঙ্কিত হয়ে বেঁচে থাকা লাগবে। শুধু স্মৃতি স্তম্ভে যেন হারিয়ে না যায় বিচারের বাণী। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কার ও বিচার কাজ আরও গতিশীল করার দাবি জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এসব মানুষের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এবার অন্য প্রসঙ্গ। ব্যানার টাঙানোকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সোমবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত ছাত্র শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটক এবং ছাত্রদল পার্কের মোড় মসজিদের সামনে অবস্থান করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির আয়োজিত জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। প্রদর্শনীতে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে কয়েকজনের ছবি প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলে। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের সৃষ্টি হয়। 2 সপ্তাহ হয়ে গেলেও এখনও কাটেনি গ্যাস সংকট। এতে যানবাহন ছাড়াও শিল্প কারখানা ও বাসাবাড়ির রান্না নিয়ে বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামে 28টি বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই গ্যাস চালিত। সাম্প্রতিক গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে এসব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এখন দিনে 50 থেকে 60 মেগাওয়াট লোডশেডিং চলছে। এরই সাথে গ্যাস সংকটের কারণে এক ধরনের অচলাবস্থার মধ্যে পড়েছেন গ্রাহকরা। এই তো 6টা বাজে যায়, রাত 1টা বাজে আসে না, 12টা 1টা 1:30টা বাজে আসে না। কষ্ট হচ্ছে আমাদের নামতে, তো লাড়কে চুলাতে নামতেছি। আজকে 4-5 দিন ধরে এরকম হচ্ছে। এদিকে গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে, যার বেশিরভাগই থাকছে বন্ধ। দিনের কিছু সময় যে কটা স্টেশন চালু করা হয় সেখানেও চাপ কম থাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমি কালকে রাত্রে 1টা বাজে সিরিয়াল দিয়েছি, সকাল 7:40 গ্যাস পাইছি। আমরা এরকম হলে গাড়ি কিভাবে চালাবো? ফসার পরে এখানে যে পাম্প বন্ধ করেছে, লাইনে আর গ্যাস নেই। এখন পর্যন্ত বসে রয়েছি, কোন সময় আসবে নিশ্চয়তা নেই। সকাল থেকে গাড়ি একটু কম গ্যাসের কারণে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে সময় মতো বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা। উই আর আফটার দ্য গভর্নমেন্ট। আমরা তো ট্রেড ইউনিয়ন, আমরা একটা ট্রেড বডি। আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করতেছি 4th নম্বর ফ্লোটার বসানোর জন্য, এবং আমরা ভেরি
কনভিন্সলি সরকার এখানে একটা নাম্বার 4 ফ্লোটার বসাবে। টার্মিনাল মেরামত করে স্বাভাবিক কার্যক্রমে ফিরলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক। ফুটবল। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন FA, যা ইনফান্তিনোর জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত ইনফান্তিনোর নেতৃত্বকেই বড় সংকটে ফেলে দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ফিফাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানাতে প্রস্তুতি নিচ্ছে FA। এর আগে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম সদস্য সংস্থা হিসেবে প্রকাশ্যে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতা করে। সম্প্রতি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ FFE নামে নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার পর একের পর এক চাপ আসা শুরু করে ইনফান্তিনোর সামনে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।